গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির পায়তারা চলছে। বিএনপি কখনো কৌশলের নামে গুপ্ত রূপ ধারণ করেনি বললেন তারেক রহমান। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রাজনৈতিক বিভক্তি অনৈক্যের মূল কারণ। 11 দলীয় নির্বাচন ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত। ইসলামী আন্দোলন না ফিরলে বাকি 47 আসনে দেয়া হবে প্রার্থী। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি। কুমিল্লা 4-এ বিএনপি প্রার্থী মনোনয়নপত্র অবৈধ, কাল শেষ হবে কার্যক্রম। নির্বাচনের অবস্থা পর্যবেক্ষণে আজ থেকে মাঠে ইউরোপীয় ইউনিয়ন। 56 পর্যবেক্ষক যাচ্ছেন বিভিন্ন জেলায়, মাঠে থাকবেন ভোট গ্রহণ পর্যন্ত। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগের বিচার, আবারও দায় প্রত্যাখ্যান মিয়ানমারের। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এদিকে সবাইকে নজর রাখতে হবে। কৌশলের নামে তার দল কোনো গুপ্ত রূপ ধারণ করেনি উল্লেখ করে বিএনপিকে দমানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা দেখা যাচ্ছে বলেও অভিযোগ তার। রাজধানীতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির শীর্ষ নেতা। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভা আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। দলীয় অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আশঙ্কা করেন, গণতন্ত্রের পথে বাধা সৃষ্টির পায়তারা চলছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। তার দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বলেও জানিয়ে দেন তারেক রহমান। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের কিছু কিছু কর্মকাণ্ড বিতর্কিত ভূমিকায় নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সাথে এ সময় কুশল বিনিময় করেন তারেক রহমান। গুম হয়ে যাওয়া সদস্য আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের শিকার স্বজনরা আবারও বিচার চাইলেন। তাদের প্রত্যাশা, প্রিয়জনদের ফেরত হয়তো পাবেন না, তবে ন্যায় বিচারটি যাতে নিশ্চিত হয়। একই সঙ্গে পুনর্বাসনের দাবিও রয়েছে তাদের। রাজধানীতে এক মতবিনিময় সভায় এই দাবি তোলেন তারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। স্বজনদের কান্নায় কাঁদেন নিজেও। বাংলাদেশের মাটিতে বিচার করবে গুমের। আমার বাবাকে দেখি না, বাবা কি জিনিস আমি বুঝি না। এ কষ্ট বেদনা স্বজন হারানোর, হৃদয়ে জমেছে পাহাড় সম দুঃখ। এ ভার যেন পৃথিবীর ওজনের চেয়েও বেশি। আমি রাগ করলেও বলতো, বাবার চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়। তুমি আসবে বলে, কিন্তু অধরা ফেরা নামের অনাবিল মুহূর্ত। আর অপেক্ষা তো দূর পরাহত, এক জীবনে এর বুঝি হয় না শেষ কখনো। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু
আমি অজর নয়নে রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত করতাম সেই মৃত্যু গুহায়, যে আমার কবরের ঠিকানা কি আমার ওয়ারিসরা পাবে না। গুম খুনের শিকার স্বজনদের আকুতিতে আবেগ ঘন মুহূর্তের অবতারণা হয় চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও এ সময় ক্ষণে ক্ষণেই চোখ মুছতে দেখা যায়। নির্মম গুমের বিচারের দাবি ওঠে। লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো বিচারের অপেক্ষায়। গুমের শিকার ও পরিবার নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। যতটুকু আমাদের সাধ্য সামর্থ্য ছিল তা দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বজনহারা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে। মতবিনিময় সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে গুম খুনের শিকার ৯০০ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যে সন্তান এক দিনের জন্যও তার পিতাকে হয়তো বা পিতার মুখকে হয়তো দেখার সুযোগ পান নাই, তেমন সন্তান আজ আমাদের ভেতরেই আছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যম সম্মেলন থেকে। অনুষ্ঠানে সম্পাদকরা বলেন, রাজনৈতিক বিভক্তি সাংবাদিকদের অনৈক্যের মূল কারণ। একমাত্র স্বাধীন সাংবাদিকরাই সরকারকে সত্য কথা বলতে পারে বলেও জানান তারা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের গণমাধ্যম সম্মেলন আয়োজনে জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন জেলা থেকে আসা গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে গণমাধ্যমে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, এটা মধ্যযুগীয় বর্বরতা। একমাত্র স্বাধীন সাংবাদিকরাই সরকারকে সত্য কথা বলতে পারে। আমরা স্বাধীন গণমাধ্যম চাই, আমরা শত মতের বিকাশ চাই, প্রতিফলন চাই, আমরা দায়িত্বশীলতার পরিচয় দিতে চাই। যেখানে সংবাদপত্রের উপর আঘাত আসবে, সাংবাদিকদের উপর আঘাত আসবে, দল মতের ঊর্ধ্বে উঠেই আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিবাদ করব। স্বাধীন গণমাধ্যম কনস্টিটিউশনে বলে দিয়েছে, যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়। গণমাধ্যম আক্রান্ত হলে সবাই নিরপেক্ষভাবে অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াতে পারার অভিযোগ করা হয় অনুষ্ঠানে। কোনো কারণ নাই, আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না, আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। আপনাকে যখন দালাল বলা হয় আমার খুব দুঃখ লাগে, এবং বলবেই না কেন, যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। এই ম্যাজিকে কেন আপনার পাল্লায় পড়েছেন? এই ম্যাজিকে আপনার পড়বেন না। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য নীতিমালা তৈরির তাগিদ দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। এবং ইতিমধ্যে আমরা যেমন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের কাছ থেকে শুনলাম যে তারা একটা কোড অফ কন্ডাক্ট আচরণবিধি তৈরি করেছেন, ঠিক তেমনি আমরা শুনেছি যে সম্পাদক পরিষদ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে একটি আচরণবিধি তৈরি করার জন্যে। এই শিল্পে এই ধরনের আচরণবিধি যদি যত দ্রুত সম্ভব আমরা নিয়ে আসতে পারি, অনুসরণ করতে পারি, প্রয়োগ করতে পারি, তত দ্রুত আমাদের এই সাংবাদিকতার মান আমরা বাড়াতে পারবো। সম্মেলনে রাজধানীর বাইরে থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন। দলীয় নিয়ন্ত্রণ থেকে এই গণমাধ্যমকে বের করে নিয়ে আসার জন্য তৎপরতা চালাতে হবে, তা না, কিন্তু একই সঙ্গে ইতিহাস সচেতনতা, রাজনীতি সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা শুধু সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথটা মুক্ত রাখার আহ্বান জানাতে এসেছি। দেশের গণমাধ্যম যে কোনোভাবেই স্বাধীন নয়, গণমাধ্যম সম্মেলনে সেই বিষয়টি উঠে আসে। দেশের গণতন্ত্র আর সুশাসনের জন্য সাংবাদিক আর গণমাধ্যমকে মুক্ত স্বাধীন রাখার জোর দেন সবাই। এক হয়ে লড়তে বলেন সংবাদকর্মীদের। সাংবাদিকরা এবং আমাদের প্রতিষ্ঠানগুলো, উই আর দ্য বিগ টাইম ভিকটিমস অফ আওয়ার ইনস্টিটিউশনস। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারও ২ দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান রুহুল কবির রিজভী। ১৯শে জানুয়ারি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ২০শে জানুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
90তম জন্মবার্ষিকী আগামী 19শে জানুয়ারি। আপনারা জানেন প্রতিবারের মতোই এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্রমূলক রাজনৈতিক দলগুলো রয়েছে তারা দিবসটি পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে। আমরা বিএনপি 2 দিনব্যাপী কর্মসূচি আমাদের রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে 8ম দিনের মতো আপিল শুনানি হয়েছে। এদিন কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল থাকলেও বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বৈধতা পায়নি। আর ময়মনসিংহ 11 আসনে বিএনপির ফখরুদ্দিন আহমেদের প্রার্থিতা বহাল রাখা হয়েছে। এদিকে 586 নম্বর আপিল শুনানির সময় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাকবিতণ্ডা হয়। এ সময় সিইসি সহ সবাই বিরতিতে চলে যান। এর 10 মিনিট পর আবারও শুরু হয় শুনানি। নির্বাচন ভবনে 645টি আবেদন নিয়ে 10ই জানুয়ারি শুরু হয় আপিল নিষ্পত্তি শুনানি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলছে এই কার্যক্রম। শুনানির পর বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পাওয়ার এই কার্যক্রম শেষ হবে রবিবার। আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকি। হুমায়রা, আজ কটি আবেদনের নিষ্পত্তি হতে পারে? আবেদন নিষ্পত্তি নিয়ে প্রার্থীরা কি বলছেন? তনি, আজ প্রায় 100টির মতো আপিল নিষ্পত্তি হবার কথা রয়েছে। আপিল শুনানি শুরু হয়েছে সকাল 10টা থেকে, তবে মাঝে কিছুক্ষণ বিরতি ছিল দুপুর 2টার পর, তারপর আবার শুরু হয় অল্প কিছুক্ষণ বিরতির পর। আর এখন পর্যন্ত প্রায় 60টি আবেদনের নিষ্পত্তি হয়েছে, আপিল আবেদন। তবে আজ যেটি ব্যাপার হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যতগুলো আবেদন জমা পড়েছে, আগেও যেগুলো জমা পড়েছিল পেন্ডিং ছিল, সেখান থেকে বেশ কিছু আপিল এবং আজ যেগুলো আসছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে সবগুলোকে পেন্ডিং আবারও রাখা হয়েছে। এগুলো আগামীকাল দুপুরের পরে এগুলো নিষ্পত্তি করা হবে, কাল যেহেতু শেষ দিন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজ এখন পর্যন্ত বহাল রয়েছে আপিল শুনানিতে যেই সিদ্ধান্তগুলো এসেছে, তার মধ্যে ময়মনসিংহ 11 আসনে বিএনপির ফখরউদ্দিন আহমেদের প্রার্থিতা বহাল রয়েছে। আর আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ, তার প্রার্থিতা বহাল রয়েছে। এবং একটি যে বিষয় হয়েছে যে কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি মঞ্জুরুল মুন্সি, তারা দুজনেই কিন্তু একে অপরের বিরুদ্ধে, দুজনের প্রার্থিতাই বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার, এবং তারা দুজনে একে অপরের বিরুদ্ধে বৈধতা বাতিল চেয়ে আবার আপিল করেছিলেন। আর সেই আপিলের শুনানিতে আজকে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা শেষ পর্যন্ত টিকেছে, আর বাতিল হয়েছে মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা। তো আজ বিকাল 5টায় শেষ হওয়ার কথা থাকলেও যেটি মনে হচ্ছে যে এটি শেষ হতে প্রায় রাত 8টার কাছাকাছি বেজে যেতে পারে, কারণ আজ প্রায় 100টির বেশি আপিল শুনানির কথা রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হুমায়রা ফারুকি যুক্ত হয়েছিলেন নির্বাচন ভবন থেকে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে শনিবার থেকেই মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পুরো নির্বাচন পর্যবেক্ষণে কাজ করবেন 200 সদস্য। প্রথম ধাপে ঢাকা ও ঢাকার বাইরে কাজে নেমেছেন 56 জন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের 200 সদস্য কাজ করবেন। প্রথম ধাপে 56 জন কাজ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে। প্রতি দল থেকে 2 জন করে সদস্য প্রতি জেলায় যাবেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দলকে আমরা পর্যবেক্ষণ করব। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো, নির্বাচন নিয়ে কি ঘটছে তা দেখার চেষ্টা করব। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান ইনতালাসে জানান, জাতীয় নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা। দলের সদস্যরা রিপোর্ট করবেন প্রতি সপ্তাহে। আজ 56 জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন কোণে পৌঁছে যাবে। আমাদের পর্যবেক্ষকরা মাঠে পক্ষপাতহীন, স্বাধীন এবং হস্তক্ষেপ ছাড়া পর্যবেক্ষণ করবে। যে ম্যান্ডেট আমাদের দেয়া হয়েছে,
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা আমরা পালন করব। আমাদের মূল্যায়ন আমরা প্রতি সপ্তাহে জানাবো এবং নির্বাচন শেষে পূর্ণ প্রতিবেদন দেব। মিশনের নিরাপত্তা নিশ্চিতে আছে সংস্থাটির নিজস্ব বিশেষজ্ঞ। এক প্রশ্নের উত্তরে জানান ইন্তালাসে, আমাদের মিশনের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞ আছে। তাছাড়াও আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে যারা মাঠে আমাদের সহযোগিতা করবে। তবে আশা করছি সেরকম কোনো ঘটনা ঘটবে না। নির্বাচনের কয়েকদিন আগে এই মিশনে যুক্ত হবেন ইউ পার্লামেন্টের আরও সদস্যরা। ইশরাত জাহান উর্মি, টিবিসি নিউজ, ঢাকা। বর্তমান সরকার তত্ত্বাবধায়ক নয়, গণ অভ্যুত্থানের। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে তার অঙ্গীকারবদ্ধ। এসব সংস্কার স্থায়ী করতে সরকার হ্যাঁ ভোটের প্রচারণা চালাতে পারে, এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে রংপুরে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচন ইশতেহার বিষয়ক বিভাগীয় সংলাপে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে সংবিধানের অনেক পরিবর্তন করেছে। তাই রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক সহনশীলতা বজায় রেখে নির্বাচনী সহিংসতা ও টাকার খেলা বন্ধ করতে হবে, যাতে স্বৈরাচারের পথ চিরতরে বন্ধ হয়। সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী মাঠ পুরোপুরি নিরপেক্ষ না হলেও সন্তোষজনক পরিবেশ রয়েছে। এই সরকার এই সংস্কার করার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ এবং তাই তারা এই সংস্কারের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে তারা প্রচারণা চালাতে পারে। হ্যাঁ ভোট দেবেন, না হয় না ভোট দেবেন। হ্যাঁ ভোট দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে, আর হ্যাঁ না ভোট দেওয়া মানে আপনি যে অবস্থা বিরাজ করছে সেটাই আপনার কাছে গ্রহণযোগ্য। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, শুক্রবার রাতে হাসপাতালের 4 তলার 4 নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। এতে এক ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘটনার সাথে জড়িত নারীসহ 3 জনকে আটক করে। এই ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের সাথে আলাপ করে দ্রুত কর্মস্থলে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাত 10টার দিকে আমরা খবর পাই যে আমাদের যে 10তলা বিল্ডিং, যেটাতে আউটডোর ভবন রয়েছে, সেখানে 4 তলাতে একটা ওয়ার্ডের মধ্যে কিছু আমাদের উগ্র পেশেন্ট পার্টি যে সকল লোকেরা ছিল, তারা আমাদের ফিমেল একজন পেশেন্টের উপর ডক্টরের উপরে হামলা করেছে। আমাদের একজন নারী চিকিৎসক, তিনি ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন। পাশাপাশি আমাদের হাসপাতালের স্বাস্থ্যকর্মী ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন। তো এই বিষয়টাও আমরা গুরুত্বের সাথে বিবেচনা করতেছি। কর্মক্ষেত্রে যদি নিরাপত্তার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সেবা প্রদান বিঘ্নিত হবে। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগ আবারও প্রত্যাখ্যান করল মিয়ানমার। রাখাইনে রোহিঙ্গা গণহত্যায় গাম্বিয়ার করা মামলার শুনানিতে শুক্রবার মিয়ানমারের প্রতিনিধি কোকো হলাইং এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। শুনানিতে রাখাইনে অভিযানের পক্ষে সাফাই গিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানকে গণহত্যা বলা যায় না বলে দাবি করেন তিনি। বলেন, বিদ্রোহী গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়েছিল রাখাইনে। সেই অভিযানকে বৈধ দাবি করে গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যা প্রমাণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। গত 12 জানুয়ারি থেকে আইসিজেতে মামলার শুনানি শুরু হয়। এ সময় গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জাল্লো বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে দশকের পর দশক ভয়াবহ নিপীড়ন করছে মিয়ানমার। মিয়ানমারের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে আন্তর্জাতিক বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার টেকনোক্র্যাট প্রশাসন তদারকির জন্য আন্তর্জাতিক বোর্ড অফ পিসের সদস্যদের নাম ঘোষণা করে হোয়াইট হাউস। তবে বেশ কয়েকজন সদস্যকে নিয়ে তীব্র সমালোচনাও চলছে।
গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে ট্রাম্পের বানানো বোর্ড অব পিস বা শান্তি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। বোর্ডের সদস্য হিসেবে থাকছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন ট্রাম্প নিজেই। বোর্ডে আরও আছেন অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট গ্যাব্রিয়েল। বোর্ডটির মূল লক্ষ্য হল গাজার শাসন ব্যবস্থা উন্নয়ন, আঞ্চলিক সম্পর্ক জোরদার, অবকাঠামো পুনর্গঠন এবং বড় ধরনের বিনিয়োগ ও তহবিল সংগ্রহ নিশ্চিত করা। অন্যদিকে মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকির জন্য বুলগেরিয়ান কূটনীতিক নিকোলা ম্লাদেনভকে গাজা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা পরিচালনার জন্য গাজা এক্সিকিউটিভ বোর্ড এবং ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী সাদ। এছাড়া গাজায় নিরাপত্তা রক্ষা ও নিরস্ত্রীকরণ প্রক্রিয়া তদারকির জন্য মার্কিন মেজর জেনারেল জাসপার জেফার্সকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে টনি ব্লেয়ার এবং জেরেড কুশনারের অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। 2003 সালে ইরাক যুদ্ধে টনির বিতর্কিত ভূমিকা এবং জেরেড কুশনারের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পারিবারিক সম্পর্ক সমালোচনা তৈরি করেছে। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা অনুযায়ী গাজা যুদ্ধবিরতি থেকে প্রশাসনিক রূপান্তর এবং পুনর্গঠনের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছে, যদিও সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে এই পরিকল্পনার বাস্তব প্রয়োগ নিয়ে রয়েছে শঙ্কা ও প্রশ্ন। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তানের বেলুচিস্তানের খারান শহরে সরকারি ও বাণিজ্যিক স্থাপনায় একাধিক হামলার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে অন্তত 12 সন্ত্রাসী। স্থানীয় সময় শুক্রবার দেশটির আইএসপিআর জানিয়েছে, ভারতের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত 15 থেকে 20 জন সন্ত্রাসী একযোগে হামলা চালায়। লক্ষ্য ছিল খারান সিটি পুলিশ স্টেশন এবং 2টি ব্যাংক। হামলার সময় ব্যাংক থেকে প্রায় 34 লাখ রুপি লুট করার চেষ্টা করা হয়। পুলিশ স্টেশনকে জিম্মি নেওয়ার পরিকল্পনাও ছিল, তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয়। নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।